হাই এভরিওয়ান, এই পর্বে আমরা 11 নম্বর অঙ্ক 11টা হচ্ছে জাস্ট একটাই, এবং 9 এবং 12 এই দুইটা হচ্ছে একটা। ঠিক আছে, এই তিনটা অঙ্কের সমাধান দেখব। তো প্রথমে আমরা 11 নম্বর অঙ্কের সমাধানটা দেখব। কি বলছে দেখো, কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তো আমরা প্রথমে তথ্যগুলো তুলে নিব। দেওয়া আছে, কি দেওয়া আছে? কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। তো এইটা হচ্ছে আসল। শহরটির বর্তমান জনসংখ্যা, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় 64 লক্ষ। 6 4 দিয়ে 5টা শূন্য হবে, 1 2 3 4 5, 64 লক্ষ জন। তো তারপর দেখো জনসংখ্যার বৃদ্ধির হার, এটা হচ্ছে মুনাফার হার, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। জনসংখ্যা বৃদ্ধির হার একে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। হাজারে, এই যে দেখো প্রতি হাজারে 25 জন। এখন হাজার বলছে, আমরা 1000 নিচে দিব আর 25 উপরে দিব, এত জন। দেন সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। সময় কত বলছে? 2 বছর। সময় হচ্ছে 2 বছর। তো আমরা এরকম যদি জনসংখ্যা দেওয়া থাকে, জনসংখ্যা তথ্য দেওয়া থাকলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ইউজ করব। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C = P 1 প্লাস R টু দি পাওয়ার n। এখন P সমান আমরা কত পেয়েছি? 64 লক্ষ। তারপর 1 প্লাস R এর মান কত পেয়েছি? 1000/25। দেন n এর মান পেয়েছি 2। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন করব। 1 প্লাস, আচ্ছা 25 কে 1000 দিয়ে ভাগ করলে অ্যান্সারটা পাবো 0.025 আর উপরে 2। দেন 64 লক্ষ। আর 1 এবং 0.025 যদি যোগ করা হয় 1.025, তারপর উপরে 2, তারপর 64 লক্ষ। দেন আমরা কি করব? এই যে 1.025, এটা 2 বার গুণ হবে, কারণ উপরে স্কোয়ার আছে, 2 বার গুণ দিলে অ্যান্সারটা পাবো 1.050625। তারপর সবটা গুণ দিলে অ্যান্সারটা পাবো 672400003টা হবে, এত জন। তো এই হচ্ছে অ্যান্সারটা। আমাদের প্রশ্নে কি বলছিল বের করার জন্য, যে ওই শহরের জনসংখ্যা কত? তো নির্ণয় লিখে দিবা, নির্ণয়ে জনসংখ্যা 66,24,000 জন। 66,24,000 জন, এই হলো অ্যান্সার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অলরেডি অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করা হয়েছে, যেখানে অর্ধবার্ষিক ফুল সিলেবাসটা কমপ্লিট করা হবে। মাত্র 1360 টাকায় ইংলিশ এবং ম্যাথ ফুল সিলেবাসটা কমপ্লিট করতে পারবা। তো আজই জয়েন হয়ে যাও অনলাইন ব্যাচ 2025-এ। আর যেখানে তোমরা ম্যাথ ক্লাসগুলোর ক্ষেত্রে 5টা সৃজনশীল করার মাধ্যমে 100% কমন পেয়ে যাবা। তাছাড়া আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম 20টার মতো কোশ্চেন সলভ করব। এর ফলে তোমরা শিওর কমন পাবা। আজই তোমার সিটটি বুক করে ফেলো। তারপর এখন আমরা 9 নম্বর অঙ্কের সমাধানটা করব। কি বলছে দেখো, একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা। তো প্রশ্নটা কিন্তু ভালোভাবে আমাদের বুঝতে হবে। একই হার মুনাফায় কোনো মূলধনের, একই হার মুনাফাই বলতে এখানে মুনাফাটা কিন্তু আমরা জানি না কোনো মূলধনের। তো কোন মূলধন আমরা জানি না। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? 6,500 টাকা। 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? 6,760 টাকা হলে মূলধন কত? আমাদের বলছে মূলধন বের করার জন্য। আচ্ছা, এখানে যেহেতু দুইটা অঙ্ক, এই যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এইটা, আর 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন এইটা, দুইটা অঙ্ক। তো আমরা ধরে নিব, মনে করি মূলধন যেহেতু আমরা জানি না, সেহেতু আমরা মূলধনকে পি ধরে নিব। মূলধন হচ্ছে পি টাকা। দেন মুনাফার হার আমরা কি জানি? মুনাফার হার কত? বলছে একই হার মুনাফায়। তো মুনাফার হার আমরা আর ধরে নিব, এবং সময়ও কিন্তু আমরা জানি না।
ঠিক আছে? তো সময় n হলে মুনাফার হার r এবং সময় n হলে চক্রবৃদ্ধি মূলধন কি হবে? p1 প্লাস r টু দি পাওয়ার n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আমাদের কি বলছে? 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6500 টাকা। তো আমরা লিখবো এখন 1 বছরান্তে চক্রবৃদ্ধি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে কত? p1 প্লাস r টু দি পাওয়ার। এখন এখানে এই যে n এর জায়গায় আমরা কি দিব? 1, যেহেতু 1 বলা হয়েছে, p1 প্লাস r। 1 দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। তারপর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এখানে দেখো 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে p1 প্লাস r, উপরে n এর জায়গায় কি হবে? 2, যেহেতু 2 বলছে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন প্রশ্নমতে দিব। প্রশ্নমতে p1 প্লাস r, এইটা হচ্ছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। প্রশ্নে কত দেওয়া? 6500 টাকা, 1 নং সমীকরণ। এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 1 প্লাস r, কি পেয়েছি? এই যে 2 উপরে 2, আর টাকাটা বইয়ে দেওয়া হচ্ছে 6760 টাকা। এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন আমাদের কাজটা করতে হবে, 1 নং যে সমীকরণটা, এটাকে বর্গ করতে হবে। 1 নং সমীকরণকে বর্গ করি, আমরা বর্গ করব। তো p এর উপর হবে স্কয়ার, দেন 1 প্লাস r, এইটাকেও কি করতে হবে? স্কয়ার করতে হবে। দেন 6500, এইটাকেও স্কয়ার করতে হবে। তো এটাকে দিলাম 3 নং সমীকরণ। এখন আমাদের কাজ হচ্ছে 3 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করা। তো 3 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, এই কথাটা লিখে দিবা। তো 3 নং সমীকরণটা উপরে হবে p স্কয়ার 1 প্লাস r স্কয়ার, আর 2 নং সমীকরণটা হবে নিচে p1 প্লাস r স্কয়ার। দেন 3 নং সমীকরণের টাকাটা ছিল 6500 স্কয়ার, 2 নং এটা ছিল 6760। কাটাকাটি করি, দেখো এইটা কাটাকাটি, এই জায়গার একটা p, এই জায়গার একটা p কাটা, তো জাস্ট উপরে একটা p থাকে। দেন এখন দেখো 6500 উপরে স্কয়ার, যেহেতু 6500 কয়বার হবে? 2 বার। দেন নিচে হচ্ছে 6760। আচ্ছা, 6500 যদি 2 বার গুণ দেওয়া হয়, তাহলে অ্যান্সারটা পাবা 4 2 2 5, তারপর 4টা শূন্য, দেন 6760। এটা দ্বারা এটাকে কাটাকাটি করলে অ্যান্সারটা পাবা তুমি 6250। এটা হচ্ছে p এর মান, অর্থাৎ আসলের মান। তো আমাদের প্রশ্নে কি বলছে? মূলধন কত বা আসল কত আমরা কিন্তু পেয়ে গেছি। মূলধন বা আসল হচ্ছে 6250 টাকা, এটাই উত্তর। নির্ণয় আসল 6250 টাকা। এখন আমরা 12 নম্বর অঙ্কটা সলভ করব। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5000 টাকা ঋণ নিলেন। তো এখানে 5000 টাকা যে ঋণ নিছে, এটা হচ্ছে আসল। 5000 টাকা প্রথম অবস্থায় কোন একটা ঋণদান সংস্থা থেকে ঋণ নিচ্ছে, এবং এই ঋণটা কিসের মাধ্যমে নিচ্ছে? চক্রবৃদ্ধি মুনাফায়। আর বার্ষিক মুনাফার হারটা হচ্ছে 8%। প্রতি বছর শেষে তিনি 2000 টাকা করে পরিশোধ করেন। আচ্ছা, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? তো প্রথম কিস্তি বা প্রথম বছরে সে 2000 টাকা পরিশোধ করছে, তারপর দ্বিতীয় কিস্তিতে বলছে পরিশোধের পর তার আর কত টাকা থাকবে। আচ্ছা, আমরা অঙ্কটা করি, তাহলে তোমরা বুঝতে পারবা। 12 নম্বর, আমরা মূলধন বা আসল কি পেয়েছি? 5000 টাকা। মূলধন পেয়েছি 5000 টাকা। দেন মুনাফার হার আর ইকুয়ালস টু কত দেওয়া? 8%। এটাকে তো কতকে নিতে হবে? 100 উপরে 8 টাকা। তারপর
এই যে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। ঋণ যে নিছে এটা কি 1 বছরে না? 1 বছরে সে 5,000 টাকা ঋণ নিছে। তো সময় হবে কত? 1 বছর। তো আমরা কি করব? চক্রবৃদ্ধি মূলধনটা বের করব। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C equals to, এসব অঙ্কের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ইউজ করা হয়। C equals to P1 plus R to the power n। এখন P এর মান আমরা কত পেয়েছি? 5,000 পেয়েছি। 1 প্লাস R এর মান কত পেয়েছি? 100/8। আর n এর মান কত পেয়েছি? 1 পেয়েছি। আচ্ছা, তারপর দেখো 5,000 1। এখন 8 কে 100 দ্বারা যদি ভাগ করা হয় 0.08 পাওয়া যাবে। আর 1 দেওয়া যায়, এখন না দেওয়া তো একই কথা। 5,000 গুণ 1.08 দেন গুণ করলে পাবো 5,400 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তো প্রশ্নটা আবার দেখি কি বলছে। প্রতি বছর শেষে 2,000 টাকা সে পরিশোধ করে। তো 5,400 টাকা তো আমি প্রথম কি নিয়েছি? 5,000 টাকা ঋণ নিয়েছি। চক্রবৃদ্ধি মুনাফা 1 বছরে হয়েছে কত? বা চক্রবৃদ্ধি মূলধন 1 বছরে কত হয়েছে? 5,400। 5,000 থেকে 5,400 হয়েছে, কারণ এটা হচ্ছে সুদ। তো 5,400 থেকে 2,000 টাকা পরিশোধ করছে, কারণ প্রশ্নে বলা হয়েছে যে প্রথম বছরে 2,000 টাকা পরিশোধ করছে। তো এইটাই লিখবো, বছর শেষে 2,000 টাকা পরিশোধ করার পর তার ঋণ থাকে কত? 5,400 মাইনাস কি দিব? 2,000 দিব। 5,400 মাইনাস 2,000 টাকা। ঠিক আছে, 5,400 থেকে 2,000 যদি বিয়োগ দিয়ে হয় অ্যান্সারটা পাবো 3,400 টাকা। তো প্রথম বছরে আরো বাকি থাকবে 3,400 টাকা। এই যে টাকাটা, এটা হয়ে যাবে দ্বিতীয় বছরের শুরুতের যে আসলটা ওইটা, কারণ আমাদের আরো 3,400 টাকা পরিশোধ করতে হবে। তো এই টাকাটা কি? আসল। দ্বিতীয় বছরের শুরুতে আসল। দ্বিতীয় বছরের শুরুতে আসল। এখন এখানে আসলকে P1 ধরে নিচ্ছে। একটা আসল তো আমরা 5,000 ধরলাম, এটাকে P1 ধরে নি, বা P2 তোমরা ধরে নিতে পারো। কত? 3,400 টাকা। এটা দ্বিতীয় বছরে কি হয়ে যাবে? আসল হয়ে যাবে। দেন আবার আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করব। চক্রবৃদ্ধি মূলধন সূত্রটা কি হবে এখন? P1, P দিব না কিন্তু, P তো একবার দিলাম। 1 প্লাস R টু দি পাওয়ার n। এখন P1 এর মান কত? 3,400। 1 প্লাস R এর মান কত? R এর মান আমরা পেয়েছি 100/8। আর এখন আমরা কি দিব? দ্বিতীয় বছর কি, সেই জন্য 2 দিব না? 2 দিব না, কারণ এই যে দেখো দ্বিতীয় কিস্তিতে বা দ্বিতীয় বছরে পরিশোধের পর তারা আর কত টাকা ঋণ করে? দ্বিতীয় বছরে আবার নতুন করে শুরু হয়েছে কিন্তু 3,400। এটার কিন্তু আবার চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। তো দ্বিতীয় বছর বলছে, সেই কারণে যে 2 দিব এমনটা না, আমরা 1 দিব, কারণ দ্বিতীয় বছর অঙ্কটা কাউন্টডাউন বা গণনা শুরু হবে 1 বছরের। 1 বছরের সুদের আমরা আবার দ্বিতীয় বছর থেকে হিসাব করব। তো এই কারণে এখানে 1 হবে, 2 কিন্তু হবে না। কি হবে? 1 হবে। কেন হবে? কারণ আমরা এখন চক্রবৃদ্ধি মূলধনের যে সুদটা বের করব সেটা কয় বছরের হবে? 1 বছরের বের করব। আমরা কিন্তু 2 বছরের বের করব না। তো এই পয়েন্টটা মাথায় রাখবা। এখন আমরা কি করব? 3,400 1 প্লাস 8 কে 100 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবো 0.8। আচ্ছা, 1 দেওয়া যায়, কথা না দেওয়া একই কথা। 3,400 গুণ 1.08 দেন গুণ দিলে পাবো 3,672 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এখন দ্বিতীয় কিস্তিতেও কি আবার 2,000 টাকা পরিশোধ করতে হবে, কারণ বলা আছে যে প্রতি বছর 2,000 টাকা করে পরিশোধ করা হয়। তো এখানে লিখে দিব দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণ থাকবে 3,672 মাইনাস কি হবে? 2,000 টাকা। আচ্ছা, বিয়োগ করলে অ্যান্সারটা পাবো 1,672 টাকা। আমাদের প্রশ্নে বলছে যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর আর কত টাকা থাকবে? 1,672 টাকা। এটাই হচ্ছে উত্তর। তো তোমরা অবশ্যই ভালো করে অঙ্কগুলো সমাধান করবে। তো আমি সবসময় চেষ্টা করি যতটা সহজ উপায়ে
সম্ভব তোমাদের বোঝানোর। আর অলরেডি অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করা হয়েছে। তোমরা অতি দ্রুত ক্লাসগুলোতে জয়েন হয়ে যাবে। কারণ এইবারের বই এবং এক্সাম সিস্টেম কিন্তু অনেক চেঞ্জ। অর্থাৎ প্রচুর পড়তে হবে, প্রতিযোগিতা বেড়ে যাবে। আর এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমার অনলাইন ব্যাচ 2025 এ জয়েন হতে হবে। কারণ ওইখানে সৃজনশীল প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে, এর বাহিরে তোমার প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে? আর ক্লাসগুলো প্রতিদিন লাইভ ক্লাসের মাধ্যমে হয় এবং প্রয়োজনে সাপোর্টেড রেকর্ডেড ক্লাসের মাধ্যমেও ক্লাসগুলো সমাধান করা হয়। আজই তোমার সিটটি বুক করে ফেলো। আজকের ক্লাসটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।